মানে তারেক রহমানের পলিসি স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা, মানে কি কাজ আপনার, কি উপদেশ দেন? বা আরো দুটো মন্ত্রণালয়ের উপদেষ্টার কাজ আসলে কি? উপদেষ্টার কাজ পরামর্শ দেয়া। ওই দুটো মন্ত্রণালয়ের কথা আগে বলি। ইনফ্যাক্ট আমি একটা মন্ত্রণালয়ে কাজ শুরু করেছি, আর সেটা হচ্ছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয় এখনো কাজ শুরু করিনি। তো যে ওখানে যেটা হয়েছে, আমি আমার ওরিয়েন্টেশনের পর থেকে আমি মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজে আমি অলরেডি ইনভলভ হতে শুরু করেছি। এটা মন্ত্রী মহোদয় তিনি যেভাবে চাইছেন। তার বাইরেও আসলে আমারও চয়েস আছে, আমি ব্যক্তিগতভাবে যেটা করব। আমি তো কোনো এক্সিকিউটিভ পাওয়ারের কেউ নই, ওখানকার এক্সিকিউটিভ কোনো পাওয়ার আমার নেই। হুম। তো আমি প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি হিসেবে ওই দুটো মন্ত্রণালয়ের কিছু জিনিস ওভারসি করব। আমি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে কিছু প্রায়োরিটি সেট করছি। আমি তথ্য মন্ত্রণালয়ও করছি। আমি সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে যে কোন কোন জায়গায় আমি আমার প্রায়োরিটি রাখবো। তো এই দুই মন্ত্রণালয়ে আমি কিছু প্রায়োরিটি সেট করে সেইগুলোতে আমি ইনভলভ হয়ে কাজ করার চেষ্টা করব। সেটা হলো সেখানে পরামর্শমূলক। পলিসি এন্ড স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেটা হয়েছে, ইনফ্যাক্ট একটু খানিকটা ওপেন এন্ডেড। এখানে আমি আসলে নিজে ডিসাইড করতে পারবো আমি কি কি কাজ করব। এটা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে রিলেটেড হতে পারে। তো সেটা একটা হচ্ছে এরকম কিছু করে আমি প্রধানমন্ত্রীকে সেটা উপস্থাপন করা। শুধু উপস্থাপন করা না, কিছু কিছু এক্সিকিউশনের ক্ষেত্রে আমি কাজ করব এরকম প্রাথমিকভাবে শুরু হয়েছে। আমি অলরেডি অন্য দু একটা মন্ত্রণালয়ের সাথেও রিলেটেড কিছু কাজ প্রধানমন্ত্রীর অনুমতি পাচ্ছি। আমি যেটা করি, আমি কি কি করতে চাই এই ধরনের একটা প্ল্যান করছি, করে তার সাথে কথা বলছি। তিনি সেটা অ্যাপ্রুভ করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে ওটা নিয়ে কাজ করতে শুরু করবো এরকম। আচ্ছা, এই যে মোটামুটি প্রাথমিকভাবে চেষ্টা আপনি এই যে কাজ করছেন, গুরুত্বপূর্ণ কাজ আপনি করছেন, মানে আপনার পরিকল্পনা প্রায়োরিটি বিষয় ছোট্ট করে একটু জানবো। তবে এই কাজের মধ্যে কোনো তদবির বা লবিং কি আপনার কাছে আসছে? এটি খুব আমরা জানি যে আসলে মানে তদবির এবং লবিং একটা বড় বাণিজ্যর মতোই হয়ে যায়। আসছে এখন পর্যন্ত? আসছে। আসছে এখন বাংলাদেশের একটা প্রবলেম কি, আমি আগেও খেয়াল করেছি, আমি এই দায়িত্বে আসার আগেও, বাংলাদেশে বৈধ বা জেনুইন কাজটার জন্য তদবির প্রয়োজন হয়। বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গা হচ্ছে এটা। অবৈধ কাজের জন্য না, একদম একটা বৈধ কাজ, কারো কোনো একটা বৈধ কাজ আটকে আছে, এটা ঠিকঠাক আছে সবকিছু, তার কাছে সব ডকুমেন্ট আছে, তারপরে কাজটা হয়নি। এই ধরনের প্রচুর মানুষজন আমার কাছে, আমি ধারণা করি পারসেপশন, আমার কাছে অবৈধ কিছু নিয়ে এখন পর্যন্ত আমি কাউকে পাইনি যিনি হুম। এসছেন। হয়তো এক ধরনের পারসেপশন আছে যে ওনার কাছে অবৈধ জিনিস নিয়ে গিয়ে কাজ হবে না, কিন্তু বৈধ অনেক জিনিস নিয়ে তদবির করার রিকোয়েস্ট হুম। আমার কাছে এর মধ্যে এসছেই। হ্যাঁ, জি। এটা মানে নিশ্চয়ই মানে আপনাদের কাছে বাংলাদেশে এটা এড়ানোই হয়। এই প্রত্যাশাটা থাকবে যে তদবির যেন করার প্রয়োজনীয়তাই না হয়, সেই ব্যবস্থা আপনারা করবেন। একটু একদম বলবেন একদম যে ওই যে একদম। জি। পরিকল্পনা প্রায়োরিটির কথা বলছিলেন, তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছেন, বাকিগুলো নিয়েও করবেন। কি মানে কি পরিকল্পনা প্রায়োরিটির কথা বলছেন বা শুরু করেছেন? আমি এখনো আসলে আর এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না, কারণ এগুলো আমরা যখন এক্সিকিউট করতে কিছু কিছু জিনিস কাজ প্রাথমিকভাবে শুরু করেছি। এটা যখন ফাইনালি ভিজিবল হবে, কারণ আমি শেষ পর্যন্ত এই কাজগুলো সামনে আনতে পারবো কিনা সেটা দেখা যাবে। সেটা যখন হবে তখন এটা ভিজিবল হবে, এবং যখন আসবে তখন আমি এগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। নিশ্চয়ই অপেক্ষা এটা করব সেটার জন্য। যেহেতু মানে তথ্য মন্ত্রণালয়টা সরাসরি সাংবাদিকতা, গণমাধ্যমের সাথে সম্পর্কিত, ফলে আমরা ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকারের সময় শুনেছিলাম ডক্টর ইউনূস নিজে বলেছিলেন মন খুলে সমালোচনা করতে। কিন্তু সমালোচনা করতে গিয়ে দেখেছি সাংবাদিকরা গ্রেপ্তারও হয়েছেন। মনজুরুল আলম পান্না, আনিস আলমগীর তারা গ্রেপ্তার হয়েছিলেন ওই সময়। এখন কি আসলে আপনি যেহেতু সেই মন্ত্রণালয়ে একজন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, মন খুলে সমালোচনা করা যাবে? মন খুলে কথা বলা যাবে? নাকি সন্ত্রাস বিরোধী আইনের ভয়ে একটু মানে রেখে ঢেকে বলার প্রয়োজনীয়তা আছে? আমি মনে করি এবং আমি বিশ্বাস করি মন খুলে কথা বলা যাবে। এবং আমি এভাবে বরং বলি, আমি আমার পজিশনকে সরিয়ে রেখে বলি, যদি কারো মনে হয় কোথাও কোনো সমস্যা আছে, যদি মনেও হয়, তারপরও মন খুলে কথা বলতে হবে। মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ডেমোক্রেসিকে যদি আমরা ঠিকঠাক রাখতে চাই, একটা ডেমোক্রেটিক সরকারের সময় যদি কারো মনে কোনো রকম কোনো শঙ্কাও থাকে যে আমার কি হতে পারে, তারপরে কথা বলে যেতে হবে। একটা জিনিস যারা সাংবাদিকরা কথা বলবেন তাদের মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নিশ্চিত পার্থক্য আছে শারমিন। সেটা হলো একটা অথরিটারিয়ান রেজিম আর একটা গণতান্ত্রিক সরকারের মধ্যে বেসিক জায়গায় ডিফারেন্স হচ্ছে সমালোচনা হতে থাকলে কোনোদিন একটা গণতান্ত্রিক সরকার যেটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে এবং আবার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হতে চায়, সেই রকম সরকার কখনো চাইলেও আমি খুব সবচেয়ে খারাপটা বলছি, চাইলেও সে সাংবাদিকতা, বা এখন আমরা তো প্রত্যেকে নিজেরাই সিটিজেন জার্নালিস্ট হয়ে গেছি, ব্যক্তিগতভাবে আমরা যেটা করি সেটার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। এটা সম্ভব না আসলে। দু চারটা বত্তায় হবে না আমি তা বলছি না, আমাদের সরকার শুদ্ধতম শ্রেষ্ঠতম সরকার এটা হয়ে যাবে আমি তাও বলছি না, দু চারটা জায়গায় ভুল হয়ে যেতে পারে। কিন্তু আমি মনে করি একটা গণতান্ত্রিক সরকার সেটাকে নিজেকে সেটাকে ঠিক করে নেয়,
সেটাকে ঠিক করে সামনে এগোতে চায়, এই জিনিসটা নিশ্চিত করবে। এটা আমি একদম কনফিডেন্টলি বলতে চাই। আচ্ছা। আর একটা কথা কি যোগ করা দরকার, সেটা হচ্ছে তথ্যকে নিয়ে যাতে আমরা এমন না করি, এটা শুনলেই মনে হবে যে এখন আমি এদিকে গেছি বলে সব আলাপ করছি, তারপর আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। তথ্যকে নিয়ে যারা কাজ করে, বিশেষ করে গণমাধ্যম, আমরা বেসিক কিছু দায়িত্বশীলতা আসলে আমাদের দেখাতে হবে। আমরা ইদানিং খেয়াল করছি মানে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট হচ্ছে। ধরুন আমি আপনাকে উদাহরণ দিই, আপনি মিডিয়ার মানুষ, বহুদিন মিডিয়ায় কাজ করছেন, তো আপনি জানেন এগুলো কিভাবে হয়। এমন একটা বাক্য পিক করে একটা ফটো কার্ড তৈরি হলো, এখানে ফটো কার্ড একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে, মানুষ ফটো কার্ডে বেশি আর পড়ে না। আপনি হয়তো লিঙ্কে ডিটেল বলছেন, কিন্তু ফটো কার্ডে এমন একটা বাক্য সিলেক্ট করছেন যেটা আসলে মিসকমিউনিকেট করে। কখনো কখনো মানে কোনো কিছু নেই এমন, এটা আমি আমার মেইন স্ট্রিমের কথা বলছি না, জাস্ট একটা ফটো কার্ড দিয়ে, ওটার মধ্যে কোনো লোগো নেই, কিছু নেই, মানুষ বিশ্বাস করে ফেললো। কখনো কখনো দেখতে মনে হয় এটা ওই চ্যানেল, আসলে এটা ওই চ্যানেল বা ওই পত্রিকা না, কিছুটা বিকৃত করে একটা মোটামুটি একই লুকের লোগো দিয়ে আপনি অনেক রকম কথা বলছেন। তো এই ঘটনাগুলো তো আছে, এবং আমি সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে খুব স্ট্রিক্ট এগুলো নিয়ে। তো তো আমরা সেগুলোর এগুলো নিয়ে বিরুদ্ধে কি পদক্ষেপ আপনাদের কোনো নেব। অবস্থান থাকবে? অবস্থান থাকবে, আচ্ছা। অবস্থান হুম। থাকবে এবং সুনির্দিষ্ট অবস্থান থাকবে। সেটাকে আমি আশা করি এভাবে ইন্টারপ্রিটেড হবে না যে এটা মত প্রকাশের ক্ষেত্রে সমস্যা করছে। স্যাটায়ার হচ্ছে, স্যাটায়ার ফাইন, আমি খুবই হুম। পছন্দ করি, আমি এনকারেজ করি। আমাদের প্রধানমন্ত্রী 5 আগস্টের পরে, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তাকে নিয়ে একটা ব্যঙ্গাত্মক কার্টুন নিজে শেয়ার করেছিলেন। হুম। কিন্তু স্যাটায়ার এমন হবে না যে মনে হবে যে এটা আসলে ওই পত্রিকা বা ওই টিভি করেছে। কারো যদি স্যাটায়ারের ক্রিয়েটিভিটি থাকে, আপনি আপনার ব্র্যান্ড, আপনার লোগো দিয়ে স্যাটায়ার করুন, সেটা দিয়ে ইলুশন তৈরি করতে হবে না যেটা ওই টিভি চ্যানেল, হুম। এটা ওই পত্রিকা। এটা করে স্যাটায়ার করা আসলে যেটা আমি খুবই অ্যালার্মিং মনে করি। নিশ্চয়ই, আমি নিশ্চয়ই। দেখেছি শিক্ষিত সচেতন মানুষ এগুলো শেয়ার করছে, এবং শেয়ার করে তারা অনেক অবাক হচ্ছে যে এটা প্রধানমন্ত্রী বলেছেন, হুম, হুম। এটা ওই মন্ত্রী বলেছেন। তো এই জায়গাগুলোতে আমাদের মানে যেন সতর্ক থাকতে হবে বিভ্রান্তিটা তৈরি না হয় সেটির বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন। কোনোভাবেই। নিশ্চয়ই এটি খুবই জরুরি বিষয়।